ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই চোখ ভরা জল আর বুক ভরা হাহাকার নিয়ে সে বারবার নিজের মনকেই বোঝাতে চাইছে যে সে কিছুতেই বিশ্বাস করতে পারে না তেজ আর নেই। তার মনে হয় তেজ এখনও তার আশেপাশেই কোথাও আছে। যে নিঃশ্বাস সে নিচ্ছে সেই নিঃশ্বাসের মাঝেই তেজের অস্তিত্ব। যে হাওয়া তার গায়ে লাগছে সেই হাওয়াই যেন তেজের শরীর ছুঁয়ে তার কাছে এসে পৌঁছচ্ছে। আর এই অনুভূতির মধ্যেই সে আরও ভেঙে পড়ে। ঠিক সেই সময় নিঃশব্দে ভয়ে ভয়ে গুটি গুটি পায়ে তেজ অন্ধকারের মধ্য দিয়ে হেঁটে আসে, কিন্তু সুধা কিছুই টের পায় না। সুধা তখন তেজের দেওয়া হীরের মঙ্গলসূত্রটা হাতে নিয়ে চোখের জলে ভিজিয়ে বলতে থাকে কত শখ করে তেজ এই মঙ্গলসূত্রটা কিনে দিয়েছিল। ঠাম্মি রাগ করবে বলে সে কখনো পরেনি, অথচ আজ যখন সব শেষ হয়ে গেছে তখন সে মঙ্গলসূত্রটা পরে মনে করছে যেন তেজকে ছুঁয়ে থাকতে পারছে। ঠিক সেই মুহূর্তে তেজ আচমকার সামনে এসে সুধার গলা থেকে হীরের মঙ্গলসূত্রটা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। হতভম্ব সুধা চোর চোর বলে চিৎকার করতে করতে ছুটে যায় তেজের পেছনে, কিন্তু অন্ধকারে তাকে আর ধরতে পারে না। এই দৃশ্য দেখে চুমকি দূর থেকে পটলাকে বলে, এ তো তেজ, বেকারি বিস্কুটের মালকিন সুধাময়ী বসু মল্লিক। আর এই মহিলাকে দেখলেই বিছু এমনভাবে তাকায় যেন চোখ ফেরাতেই পারে না, একেবারে ইমোশনাল হয়ে পড়ে। চুমকি তখন জোর করে তেজকে টেনে নিয়ে আসে। ধাক্কাধাক্কির মধ্যে তেজের হাত থেকে হীরের মঙ্গলসূত্রটা রাস্তায় পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সুধা সেখানে ফিরে এসে আশেপাশে কাউকে না পেয়ে মঙ্গলসূত্রটা তুলে নেয়। তার বুকের মধ্যে আবার নতুন করে ঢেউ ওঠে। ঠিক তখনই ঝিনুক এসে সুধাকে ধরে নিয়ে যায়। এরপর অন্যদিকে আমরা দেখতে পাই তপন নিজের জমানো টাকাগুলো গুনছে আর হতাশ গলায় বলছে এই সামান্য টাকায় ৩ জনের কলকাতা যাওয়াই সম্ভব নয়, সেখানে থাকা খাওয়ার কথা তো ভাবাই যায় না। মহুয়া তখন দীর্ঘশ্বাস ফেলে বলে, শুধু যাওয়াই নয়, কলকাতায় গিয়ে টিকে থাকাটাই তো বড় ব্যাপার, এই টাকায় কিছুই হবে না। এই কথা শুনে তরির চোখ ভরে যায়। সে কাঁদতে কাঁদতে বলে, তাহলে কি সে আর কখনো নিজের মা বাবার কাছে পৌঁছতে পারবে না? তখন মহুয়া শক্ত হয়ে সিদ্ধান্ত নেয় এবং বলে, বহু কষ্টে যে ঝুপড়ি ঘরটা তারা বানিয়েছিল সেটাই যদি বিক্রি করতে হয় তবুও তাদের গুড়িয়া মাকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে হবে। গ্রামের মোড়লের কাছে ঘরটা বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। এই কথা শুনে তরির বুকটা কেঁপে ওঠে। সে মনে মনে ভাবে, এরা শুধু তার জন্য নিজেদের সব কিছু ছেড়ে দিতে রাজি। কিছুক্ষণ চুপ থাকার পর সে বলে, তার বাবা মা তো বড় বিস্কুট কোম্পানির মালিক, সে তাদের বলবে যাতে তপন আর মহুয়ার কলকাতায় কাজের ব্যবস্থা করে দেয়, তাহলে সবাই একসাথে থাকতে পারবে। এই কথা শুনে মহুয়া তরিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এবং বলে, সারা জীবন সে শুধু এটুকুই চেয়েছিল, গুড়িয়া মাকে কাছে পেতে। অন্যদিকে চুমকির চায়ের দোকানে লোকজন ভিড় করে চা খাচ্ছে আর খবরের কাগজে সুধার ছবি দেখে আলোচনা করছে যে কিভাবে একজন নারী হয়ে সে এত বড় ব্যবসা সামলাচ্ছে। আবার বিদেশ থেকে কিংসুক লাহিড়ী আসছেন তার সাথে ডিল করতে। কিংসুক লাহিড়ীর নাম শুনতেই চুমকির চোখ মুখ বদলে যায়, ভেতরের রাগ যেন আবার মাথাচাড়া দেয়। পরের দৃশ্যে বসু মল্লিক বাড়িতে জ্যোৎস্না আর ঝিনুক সুধাকে খুব যত্ন করে সাজিয়ে তোলে। আয়নার সামনে দাঁড় করিয়ে জ্যোৎস্না বলে, আজ তাকে অপূর্ব লাগছে, কিন্তু সুধা বিষণ্ণ গলায় বলে, তেজই ছিল তার আয়না, এখন অন্য কোনো আয়নার দিকে তাকাতে তার ভালো লাগে না। কার জন্য সে সাজবে, কার জন্য নিজের যত্ন নেবে, সবকিছুই অর্থহীন লাগে। ঝিনুক তখন বোঝানোর চেষ্টা করে যে বাস্তবতাকে মেনে নিতেই হবে, আর কোনো উপায় নেই। ঝিনুক চলে গেলে সুধা একা ঘরের মধ্যে তেজের ছবিটা বুকে চেপে ধরে কান্না করতে করতে বলে যে তেজ বেকারি নিয়ে যে যত স্বপ্ন ছিল, যে কিংসুক লাহিড়ীর সাথে তেজ ডিল করতে চেয়েছিল, আজ সেই মানুষটাই আসছে। তেজ যদি বেঁচে থাকত তবে এর চেয়ে বেশি খুশি কেউ হতো না। ঠিক তখনই ঝিনুক এসে জানায় গাড়ি এসে গেছে। একই সময়ে চুমকি তেজকে কোট প্যান্ট পরিয়ে সাজিয়ে তোলে আর গর্ব করে বলে, আজ তাকে একেবারে শহুরে বাবুর মতো লাগছে। তেজ অবাক হয়ে জিজ্ঞেস করে, এত দামি জামা কেনার টাকা সে পেল কোথায়? তখন পটলা হেসে বলে, চুমকি দিদির হাত মাখনের মতো, যেখানে হাত দেয় সেখানেই টাকা আসে। এরপর চুমকি, তেজ আর পটলা ৩ জনেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়, সুধা আর কিংসুক লাহিড়ীর ডিল পার্টিতে যাওয়ার জন্য। আগামী পর্বে আমরা দেখতে পাব, পার্টিতে তেজ ঢুকতেই এক কর্মচারী অবাক হয়ে বলে,
তাকে এখানে আসতে কেউ ভাবেনি। অন্যদিকে কিংশুক লাহিড়ী সুধার হাতে ফুল তুলে দেয়, আর সেই মুহূর্তেই কিংশুককে দেখে চুমকির ভেতরের প্রতিশোধের আগুন আরও ভয়ঙ্কর রূপ নেয়।